আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন সবাইকে জানাচ্ছি আইসিটি উইজেটের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ট এবং পার্টিসিপল। এটা শুধুমাত্র প্রাইমারি এবং নিবন্ধন প্রস্তুতির ক্ষেত্রেই নয়, বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের যত ধরনের চাকরির পরীক্ষা রয়েছে সকল পরীক্ষার ক্ষেত্রে এই যে দুটো টপিকস থেকে 1 মার্ক অথবা 2 মার্কসের প্রশ্ন আসে। দেখুন, জিরান্ট এবং পার্টিসিপলের ক্ষেত্রে সব থেকে যে বিষয়টি কমন সেটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি এটা সাধারণত কখন থাকে? দেখুন, যখন আমাদের কোনো একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে, বিশেষ করে ফাইনিট ভার্ব থাকে, এরপরে যখন আরেকটি ভার্ব আসে, একসাথে একটা সেন্টেন্সে দুইটি ফাইনিট ভার্ব থাকে না। সেক্ষেত্রে একটি যেটা প্রধান কাজ করে সেটাকে মেন ফর্মে রেখে আরেকটি ভার্বকে সাধারণত আইএনজি যুক্ত করা হয়। সেক্ষেত্রে এটা জিরান্ট হতে পারে এবং পার্টিসিপল হতে পারে। এই জন্য হচ্ছে আমরা ভার্ব প্লাস আইএনজি এটা দেখছি, এই কারণে যে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে মূলত জিরান্ট এবং পার্টিসিপল দুইটির প্রধান রূপ। কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি দ্বারা যদি নাউন এবং ভার্বের কাজ বোঝায় তাহলে সেটা হবে জিরান্ট, এবং ভার্ব যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হবে পার্টিসিপল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি। পরের স্লাইডে আমরা যাই। আমরা আসলে জিরান্ট এবং পার্টিসিপল কিভাবে সহজে চিনতে পারবো সেই নিয়মগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, সাধারণত জিরান্ট কোনো একটা সেন্টেন্সের যখন অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা মূলত জিরান্ট। যেমন দেখেন, হি ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। দেখুন, হার্ড সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উভয় রূপেই ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমরা হার্ডটাকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। এখানে ওয়ার্কিং ম্যান, যেহেতু অ্যাডজেক্টিভের পরে কি আছে, ওয়ার্কিং আছে, তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হওয়ার কারণে এটি হচ্ছে জিরান্ট। একই সাথে আমরা পার্টিসিপলটা যদি লক্ষ্য করি, দেখবেন এখানে আমরা লিখেছি এডিভি মানে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটি হচ্ছে গিয়ে পার্টিসিপল। তাহলে আগেরটা কি দাঁড়ালো? আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে হচ্ছে জিরান্ট, আর পরে যেটা হলো সেটা হচ্ছে পার্টিসিপল। অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা হচ্ছে পার্টিসিপল। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, ট্রুলি স্পিকিং ইন দিস ম্যাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, এখানে ট্রুলি হচ্ছে গিয়ে আমাদের অ্যাডভার্ব, এই জন্য হচ্ছে স্পিকিং। যেহেতু অ্যাডভার্বের পরে স্পিকিং হচ্ছে, স্পিকের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে আমাদের পার্টিসিপল। পরটি দেখেন, জিরান্ট প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে জিরান্ট। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন। তুমি কি করতে পারবা? বাই ওয়ার্কিং হার্ড মানে কাজ করার মাধ্যমে, কঠোর পরিশ্রম করার মাধ্যমে উন্নতি করতে পারবে, শাইন। ঠিক আছে? তো এখানে বাই হচ্ছে গিয়ে প্রিপোজিশন, বাইয়ের পরে যেহেতু আমাদের ওয়ার্ক হচ্ছে গিয়ে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত আছে, তাই প্রিপোজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এটি হচ্ছে আমাদের জিরান্ট। ধন্যবাদ। আপনারা আমাদের যারা ক্লাস করছেন আপনারা হচ্ছে এটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, আপনার টাইম লাইনও রেখে দিতে পারেন, হ্যাঁ, যাতে করে আপনার অন্যান্য বন্ধুরা যারা চাকরি প্রত্যাশী তারা উপকৃত হতে পারে। ঠিক আছে? একই সাথে লাইক কমেন্ট করবেন। আপনাদের কোনো একটি বিষয় যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা পরবর্তীতে আপনার এই সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ। এরপর দেখুন পার্টিসিপল। দেখুন, পার্টিসিপল আরেকটা বিষয় হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে, আমরা সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম থাকে সেই অবজেক্টিভ ফর্মের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তখন সেটাকে আমরা পার্টিসিপল হিসেবে বিবেচনা করতে পারি। এখন এই অবজেক্টিভ ফর্মটা কি? দেখুন, আমরা আইয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। হির অবজেক্টিভ ফর্ম হিম। শির অবজেক্টিভ ফর্ম হার। দের অবজেক্টিভ ফর্ম দেয়ার। তো এই যে অবজেক্টিভ ফর্ম রয়েছে
এই সরি দেয়ার অবজেক্টিভ ফর্ম দেম, এই অবজেক্টিভ ফর্মের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটি হচ্ছে পার্টিসিপল। যেমন দেখেন, আই সাজেস্ট হিম অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সাম, আমি তাকে পরীক্ষায় বসতে কি করেছি, সাজেশন দিয়েছি। এখানে হিমটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ ফর্ম হির, যেহেতু অবজেক্টিভ ফর্ম এই জন্য অ্যাপিয়ারিংটা জিরান্ট হবে না, পার্টিসিপল হবে। তাহলে কি দাঁড়ালো, যে কোনো অবজেক্টিভ ফর্মের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মের পরে ভার্ব প্লাস আইএনজি হলে সেটি হচ্ছে পার্টিসিপল। ট্রানজিটিভ ভার্বটা কি, এটি হচ্ছে বিষয়। আজকে খুব সহজভাবে আপনাদেরকে বুঝাবো যে ট্রানজিটিভ ভার্ব কি এবং ইনট্রানজিটিভ ভার্ব কি। যদিও আমরা ভার্বের ক্লাস এটা খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাবো, কিন্তু তারপরও যেহেতু আমরা জিরান্ট এবং পার্টিসিপলের ক্ষেত্রে, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে জিরান্ট হয় আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে পার্টিসিপল হয়, সেই জন্য আপনাদেরকে এটা বুঝাচ্ছে। দেখুন, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে আপনি অবজেক্ট হিসাবে ইট বসিয়ে অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারবেন। যেমন আই লাভ মাই কান্ট্রি, আমরা বলি না আমি আমার দেশকে ভালোবাসি। এখন এই মাই কান্ট্রির পরিবর্তে যদি আমরা লিখি আই লাভ ইট, যেমন দেখুন দেখুন আই লাভ মাই কান্ট্রি, এই যে মাই কান্ট্রি আছে, এই আমি আমার দেশকে কি বলি, ভালোবাসি। এই মাই কান্ট্রির পরিবর্তে এটাকে যদি আমরা ইট দ্বারা প্রতিস্থাপন করি তাহলে অর্থ দাঁড়ায় কি, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। দেখুন আই লাভ মাই কান্ট্রি এটা যেমন একটা পূর্ণাঙ্গ অর্থ বহন করে, একই সাথে আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, এটাও কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। তার মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বের পরে সাধারণত ইট দ্বারা আপনি কি করতে পারবেন, যে একটা অর্থ প্রকাশ করতে পারবেন, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখুন আই লাভ ওয়াচিং মুভি, আমি মুভি দেখতে পছন্দ করি। এখন আমরা যদি এই ওয়াচিং মুভিটাকে কেটে ইট বসাই, আই লাভ ইট, তাহলে কিন্তু অর্থটা প্রকাশ পায়। যেহেতু একটা সুন্দর স্বাভাবিক অর্থ প্রকাশ পায়, সেজন্য এটা হচ্ছে এই যে লাভ, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এই ট্রানজিটিভ ভার্বের পরে যখন আরেকটা ভার্ব থাকে ওয়াচ, ওয়াচ আমাদের আরেকটা ভার্ব, এই ওয়াচের পরে আইএনজি যুক্ত হয়েছে, সেহেতু ট্রানজিটিভ ভার্বের পরে আরেকটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই এই ওয়াচিংটা হবে আমাদের জিরান্ট। একই সাথে আই অ্যাভয়েড স্মোকিং সিগারেটস, আমি কি করতে, আমি সিগারেট ধূমপান করাটাকে কি করি, অ্যাভয়েড করি, এড়িয়ে চলি। এই আই অ্যাভয়েড ইট, আমি এটা এড়িয়ে চলি। এই স্মোকিং সিগারেটের জায়গায় যদি আমরা ইট দ্বারা প্রতিস্থাপন করি তাহলে সেটা কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব অ্যাভয়েড, আর স্মোকিং হচ্ছে জিরান্ট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইনট্রানজিটিভ ভার্বটা কি হবে? দেখুন ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আপনি ইট দ্বারা প্রতিস্থাপন করতে পারবেন না, এখানে দেয়ার বা হেয়ার দ্বারা প্রতিস্থাপন করতে হবে। যেমন হি কেম লাফিং, সে হাসতে হাসতে আসলো। হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে কি করলো, নাচতে নাচতে চলে গেল। হি কেম লাফিং, হি কেম ইট কি হয়, সে ইহাই আসলো, এটা কোনো অর্থ প্রকাশ করে না। যদি আমরা বললাম যে ভার্বের পরে যদি হিয়ার বা দেয়ার দ্বারা প্রতিস্থাপন করতে পারেন, সরি ভার্বের পরে হেয়ার অথবা দেয়ার এটা প্রতিস্থাপন করার পর যদি আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাই তাহলে সেটা হবে আমাদের ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন কামের পর যদি হেয়ার লিখি, কাম হেয়ার, এখানে আসো, কাম দেয়ার, ওখানে যাও, ঠিক আছে, ওয়েন্ট দেয়ার, হ্যাঁ ওয়েন্ট দেয়ার, সেখানে যাও। তাহলে আমরা যেসব ভার্বের ক্ষেত্রে হেয়ার বা দেয়ার দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে ইনট্রানজিটিভ।
এই ওয়েন্টের পর আপনি হেয়ার ব্যবহার করতে পারবেন। ওয়েন্ট, হেয়ার, ওয়েন্ট দেয়ার, কাম হেয়ার, কাম দেয়ার। এই জন্য যেসব ভার্বের শেষে হেয়ার এবং দেয়ার দ্বারা প্রতিস্থাপন করা যায় এবং অর্থ পূর্ণাঙ্গ প্রকাশ পায়, সেক্ষেত্রে সেই ভাবটাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। আর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেটাকে আমরা বলতে পারি পার্টিসিপল। কেমন? দেখুন, এরপর বিষয় হচ্ছে গিয়ে আর্টিকেল বা ডিটারমাইনারের পরে আর্টিকেল এবং ডিটারমাইনার এবং নাউনের মাঝে জিরান্ট এবং পার্টিসিপল চেনার উপায়। দেখুন, এ সুইমিং স্নেক, এ সুইমিং স্নেক এটা পার্টিসিপল। আবার হচ্ছে এ রিডিং রুম, এটা জিরান্ট। এই দুটো কোন শর্তে পার্টিসিপল এবং কোন শর্তে জিরান্ট সেটি আপনাদেরকে বলছি। দেখুন, এ সুইমিং স্নেক, আমরা সাধারণত যখন একটা আর্টিকেল, এই আর্টিকেলটা হচ্ছে দেখুন, এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার আমরা বলতে পারি। স্নেক হচ্ছে গিয়ে নাউন, মাঝখানে আছে এই সুইমিং। এরপর দেখেন, এ হচ্ছে আর্টিকেল, রুম হচ্ছে গিয়ে নাউন, মাঝখানে হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে? সেক্ষেত্রে দুটোর স্ট্রাকচার, দুটোর গঠন কিন্তু একই রকমের। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা পার্টিসিপল কোনটা পার্টিসিপল বা কোনটা জিরান্ট? সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি দেখতে হবে, আমরা সাধারণত সেন্টেন্স তো গঠন করতেই পারি। এই ধরনের যদি আমরা কখনোই প্রথমে শুরুতেই দেখি, বিশেষ করে বাক্যের শুরুতে এগুলো বসে। বাক্যের শুরুতে যখন আমরা এই ধরনের ফ্রেজ দেখব, সেক্ষেত্রে কি করব, আমরা দেখব যে প্রথম এবং শেষেরটা, যেমন প্রথম আছে এ, পরেরটা হচ্ছে সেনেক, এ সেনেক, এরপর ইজ দিয়ে আমাদের যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা দেখব। আরেকটা তৈরি করব কি রকমের, এ আবার সেনেক, প্রথম এবং শেষেরটা দেওয়ার পরে ফর লিখে আবার সেই আমাদের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা লিখব। হ্যাঁ, এ স্নেক ইজ সুইমিং, একটি সাপ কি করছে, সাঁতার কাটতেছে। আর এ স্নেক ফর সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটার জন্য একটা সাপ। এখানে এ স্নেক ইজ সুইমিং এটা কিন্তু অর্থবহ। আপনার ইজ এবং ফর দুটো ব্যবহার করবেন, সেক্ষেত্রে যদি ইজ দ্বারা অর্থ প্রকাশ পায় সেটি হবে পার্টিসিপল, আর যদি ফর দ্বারা সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় সেটা হবে জিরান্ট। আমি আবার প্রথমে বলছি, দেখুন, এ সুইমিং স্নেক এইটা আর এ রিডিং রুম দুটোর গঠন একই রকমের। এই দুটো গঠন একই রকমের হওয়ার পরে আমরা কিভাবে চিনতে পারবো কোনটা জিরান্ট এবং কোনটা পার্টিসিপল? দেখুন, প্রথমে আমরা চেষ্টা করব মাঝখানে যে আমার ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে শেষে নিতে, এবং এরপর প্রথম এবং শেষের এটাকে প্রথমে বসানো। তাহলে এ স্নেকটাকে প্রথম বসালাম, এরপর আমরা প্রথমে ইজ দিয়ে লিখবো, ইজ সুইমিং, পরে আবারটা লিখবো এ স্নেক ফর সুইমিং। সেক্ষেত্রে যে সেন্টেন্সটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে সেটা আমরা গণ্য করব। এক্ষেত্রে এ স্নেক ইজ সুইমিং, হ্যাঁ সাপটি সাঁতার কাটতেছে। এ স্নেক ফর সুইমিং, হ্যাঁ সুইমিং, সাপ সাঁতার কাটার জন্য সাপ, এটা আসলে কখনোই অর্থ বহন করে না। যেহেতু ইজ দ্বারা অর্থ প্রকাশ করেছে তাই এটা পার্টিসিপল। পরেরটি দেখেন, এ রিডিং রুম, এ রুম ইজ রিডিং, আর এ রুম ফর রিডিং। দেখুন, এ রুম ইজ রিডিং এটা কখনোই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, কিন্তু এ রুম ফর রিডিং, এ রুম ফর রিডিংটা কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। এ রুম ফর রিডিং পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। যদি ফর দিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে জিরান্ট, আর যদি ইজ দিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে সেটি হবে পার্টিসিপল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন কিছু, ঠিক আছে। আর আমার কথা যদি আপনারা সুন্দরভাবে শুনতে পারেন আশা করি সমস্যা হবে না, এতেও বুঝবেন। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। দেখুন, এই যে ইজ, ওয়াকিং ইন দ্য মর্নিং এরপরেই সাথে সাথে আমাদের ভার্ব বসছে, ঠিক আছে। আর এখানে দেখেন রাইডিং এ বাইক
তারপর কিন্তু একটা সাবজেক্ট বসেছে, তারপর একটা ভার্ব বসেছে। যেসব সেন্টেন্সে দেখবেন সাধারণত ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এরপর প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, যেমন ইন দ্য মর্নিং এর মতো, ঠিক আছে, বা অন্য কিছু থাকতে পারে। তো ওয়াকিং ইন দ্য মর্নিং এরপরে কিন্তু কোনো সাবজেক্ট বসে নাই, যেহেতু এরপরে আর কোনো সাবজেক্ট বসে নাই, এরপর ভার্ব বসে ইজ গুড ফর হেলথ, সেক্ষেত্রে এরপর প্রিপোজিশনাল ফ্রেজ বা অন্য যাই কিছু থাকুক না কেন, এরপর যদি সাবজেক্ট থাকে এবং তারপর যদি ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে পার্টিসিপল। কিন্তু যদি ভার্ব প্লাস আইএনজি এবার প্রিপোজিশনাল ফ্রেজ বা অন্য যে কোনো ফ্রেজ থাকতে পারে, এরপরে যদি সাথে সাথে ভার্ব বসে, তাহলে সেটা হচ্ছে জিরান্ড। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এরপর প্রিপোজিশনাল ফ্রেজ তারপর ভার্ব, গুড ফর হেলথ, এখানে কিন্তু কোনো সাবজেক্ট বসে নাই, এই শর্তে এটা হচ্ছে জিরান্ড। রাইডিং এ বাইক হি গোজ টু স্কুল, এখানে হি সাবজেক্ট হিসেবে বসেছে, ঠিক আছে, আমাদের এই রাইডিং এ বাইক এটার পরে হচ্ছে গিয়ে হি সাবজেক্ট হিসেবে বসেছে, একটা সাবজেক্ট আছে তারপর ভার্ব, সেক্ষেত্রে হচ্ছে এটা হবে পার্টিসিপল। এই দুটো সূত্রের মাধ্যমে আপনি কমেন্ট করে জানান আমাদের তৃতীয় যেটা লিখেছি যে গোয়িং টুয়ার্ডস রিভার উই এনজয় দ্য ন্যাচারাল বিউটি, এইটা কি হবে? এটা জিরান্ড হবে না পার্টিসিপল হবে? কেমন? দেখুন, আমরা আমাদের আজকের জিরান্ড এবং পার্টিসিপল যে ক্লাসটার শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আপনারা যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, আপনারা পার্টিসিপল এবং জিরান্ড সম্পর্কে বেশ ধারণা রাখতে পারবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।